নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। হাসিনা সরকারের পতনের পিছনে কি সেনাবাহিনী ষড়যন্ত্র ছিল, কিংবা হাসিনাকে দেশ ত্যাগকে বাধ্য করেছিল কি সেনাবাহিনী? হাসিনা সরকার পতনের পিছনে সেনাবাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা নিয়ে রাজনৈতিক মহল রীতিমতো উত্তাল। আর এই উত্তাল হয়েছে কারণ কালকে শেখ হাসিনা ঘনিষ্ঠ এক ব্যক্তি ভিডিও পোস্ট করে দাবি করেছেন শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। সেখানে শেখ হাসিনা নিজেই জানিয়েছে সেনাবাহিনী ষড়যন্ত্রের জন্যই তাকে দেশ ছাড়া হতে হয়েছে। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীকালে শেখ হাসিনার ছেলে পরিষ্কার দাবি করেন এই দেশ ত্যাগের পিছনে বাংলাদেশ শুধু নয়, পাকিস্তানের আইএসআই এর প্রচ্ছন্ন মদত আছে। অর্থাৎ পাকিস্তান যদি না চাইতো তাহলে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানো কার্যত অসম্ভব ছিল। At this point, I strongly suspect Pakistan's ISI because if the marching in the middle of the night, the rumors and twisting the words on social media, and then finally, when there were attacks on police. The people attacking the police were armed with firearms. Now, where did they get these firearms? Students don't have firearms. So clearly the firearms were supplied by somebody. And the only way to supply firearms is a foreign intelligence actor. এবার প্রশ্ন হলো, পাকিস্তান কেন চাইবে? এর পিছনে আছে অসংখ্য ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান, যা এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে আমি বলে রাখি, শুধু হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিরাই নয়, বাংলাদেশের একাধিক সমাজবিজ্ঞানের সদস্য এবং সমাজবিজ্ঞানের শিক্ষক, যদি বলা হয় রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই হাসিনার বা এই গণ অভ্যুত্থানের পিছনে পরিষ্কারভাবে সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদতের কথা উল্লেখ করেছে। বাংলাদেশ নয়, দেশ বিদেশের একাধিক সংবাদপত্র যেমন DW বাংলা পরিষ্কারভাবে লিখেছে এই গণ অভ্যুত্থানের পিছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদত আছে। যদি এই প্রতিবেদন আপনারা দেখেন তাহলে এই প্রতিবেদনে পরিষ্কার অর্থে প্রকাশিত হয়েছে সেনাবাহিনী ষড়যন্ত্রের কথা। সেই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দাবি করেন, আমরা যতই এটাকে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন বলি না কেন, এই সরকারের পিছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদত আছে। শুরুতেই সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ করেছে। তারা যদি আওয়ামী লীগের উপর দিয়ে সমর্থন প্রত্যাহার না করত তাহলে আওয়ামী লীগ সরকার এখানেই থাকতো। শুধু সেনাবাহিনী নয়, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ছাত্র আন্দোলনের পাশাপাশি আওয়ামী লীগের সরকারকে উত্থান করাই ছিল সেনাবাহিনীর প্রধান, যদি বলা হয় ভূমিকা। কেন সেনাবাহিনী এই পদক্ষেপ নিল তার সপক্ষেও আমি আজ কিছু কথা আপনাদের তুলে ধরব। কিন্তু আমি এখানে বলে রাখি, শুধু সমাজবিজ্ঞানের শিক্ষকই নয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক পরিষ্কারভাবে বলেছেন এই সরকার 3 মাসের জন্য নয়, সরকারের অনেক কাজ আছে। তারপরে এই ওমর ফারুকই দাবি করেন এটি কু নয়, এটা মার্শাল ল নয়, এটা জরুরি অবস্থা নয়, সেনাবাহিনী এখানে সহায়তা করেছে, এটা একটা ট্রানজিশন, তাই সবখানে সেনাবাহিনী থাকলে আস্থা বাড়ে। অর্থাৎ বাংলাদেশের এই সরকার পরিবর্তন বা ট্রানজিশন, যেটাকে কোট আনকোট বলা হচ্ছে, তার প্রচ্ছন্ন মদত আছে সেনাবাহিনীর। এবার আমি বলি, শুধু বাংলাদেশের অধ্যাপক কিংবা সুপ্রিম কোর্টের আইনজীবীরাই সেনাবাহিনীর এই প্রচ্ছন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করেননি, উল্লেখ করেছেন হাসিনা কিংবা তার ছেলেও। কিন্তু কেন এই সেনাবাহিনী হঠাৎ করে বাংলাদেশের হাসিনা সরকারের বিরুদ্ধাচরণ করলো? এর পিছনে কি কোনো আন্তর্জাতিক কারণ লুকিয়ে আছে? এ নিয়ে একাধিক ইউটিউবার, একাধিক সমাজবিজ্ঞানের অধ্যাপক কিংবা একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন কারণ উত্থাপন করেছেন। এই কারণ আমি একটা অন্য ভিডিওতে পরিষ্কারভাবে আপনাদের ব্যক্ত করব। তবে প্রাথমিকভাবে আপনাদের বলে রাখি, মনে করা হচ্ছে আমেরিকার প্রচ্ছন্ন মদতই এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের উপযুক্ত নির্দিষ্ট একটি কারণ। কেন বললাম? কারণ আমেরিকা বারংবার করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেও, একাধিক ডিমান্ড করলেও হাসিনা সরকার কোনো কিছুতেই কর্ণপাত করেনি। তাই আমেরিকার লক্ষ্য ছিল সেনাবাহিনীর হাতে এই বাংলাদেশকে তুলে দেওয়া।
কিছু ক্ষেত্রে পাকিস্তান এবং সম্পূর্ণভাবে আমেরিকা, এই দুই দেশ পরিষ্কারভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমেই উত্তাল করতে সচেষ্ট ভূমিকা নিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ছাত্র আন্দোলন, যেটি কিনা পরবর্তীকালে এক গণ আন্দোলন হয়ে যায় এবং সরকার বিরোধী আন্দোলন হয়ে যায়, তার প্রচ্ছন্ন মদত ছিল পাকিস্তানের। এই আন্দোলনে একাধিক ক্ষেত্রে অনেক টাকা অর্থ ব্যয় হয়েছিল। এই বিলিয়ন ডলার প্রজেক্টের পিছনে নিঃসন্দেহে ছিল আমেরিকা। আমেরিকা চাইছিল বাংলাদেশের রাজনৈতিক এই সমাজকে এর উত্তাল রাখতে, তাই তারা পাকিস্তানি বিভিন্ন সংস্থাকেও এর জন্য ব্যবহার করে। এবার বলি বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা। বাংলাদেশে কিছুদিন আগে ভারতপন্থী বা ভারত বিরুদ্ধাচরণ এই সেনাবাহিনীতে দুটো ভাগ ছিল। কারণ এক শ্রেণীর মানুষ মনে করত ভারতের সঙ্গে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক রাখছেন শেখ হাসিনা, তাই তারা ভারতীয় পণ্য বিরোধী এবং ভারতের একাধিক সুযোগ সুবিধা দেওয়া থেকে যেন হাসিনা সরকার বিরত থাকেন তার জন্য চেষ্টা করেন। ক্রমেই এই সেনাবাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে যায়, একটি চীনপন্থী, একটি পাকিস্তানপন্থী এবং একটি ভারতপন্থী। যেহেতু আমেরিকার প্রচ্ছন্ন মদত ছিল এবং টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাই চীনপন্থীরা ক্রমেই পাকিস্তানপন্থী হয়ে যায়। অর্থাৎ সেনাবাহিনী দুটি ভাগ পরিষ্কারভাবে দেখা যায়, একটা হলো পাকিস্তানপন্থী এবং অন্যটি হলো ভারতপন্থী। আমেরিকার কি লাভ ছিল? আমেরিকার এই পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী হওয়াতে তারা খুব সহজেই এই দুই ভাগে ডিভাইডেড একটা মিলিটারি ফোর্সকে ব্যবহার করতে সুবিধা হলো, তাই তারা পাকিস্তানপন্থীকে নিজেদের দলে আনতে খুব সহজেই সচেষ্ট হয়েছিল। তারা চেয়েছিল এর ফলে যদি সেনাবাহিনী শাসন প্রতিষ্ঠা হতে পারে ফিউচারে, তাহলে শাসনভার আমেরিকার হাতেই নিয়ন্ত্রণ থাকবে এবং আমেরিকার বন্ধু কোনো মানুষকে, ব্যক্তিকে এই পুরো শাসনভারের মাথায় বসানো হবে, যাকে দ্বারা পুরো বাংলাদেশকে ভবিষ্যতে কন্ট্রোল করা সম্ভব। এবং পাশাপাশি পাকিস্তানের সুবিধা কি হওয়া ছিল, পাকিস্তান আইএসআই কার্যকলাপ বা গোয়েন্দা যে সংস্থা সেটাকে সম্প্রসারণ করতে পারবে। এই আইএসআই যদি বাংলাদেশের সমাজে সম্প্রসারিত হতে পারে, তাহলে পরবর্তীকালে মৌলবাদ নামক একটি শব্দটা কোন জায়গায় যেতে পারে তা সহজেই অনুমেয়। এবার আমি বলি এর পিছনে সেনাবাহিনীর যে প্রত্যক্ষ মদত ছিল তা কি কি বিষয় আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখবেন হাসিনার পদত্যাগের পর বা দেশ ত্যাগের পর কিছু কথা আমাদের সামনে আসে। হাসিনা নিজে দাবি করেছেন বিভিন্ন মাধ্যমে তিনি ভিডিও বানানোর জন্য একটি নির্দিষ্ট সময় চেয়েছিলেন, যেন তার দল বা দেশবাসীর উদ্দেশ্যে তাকে সময় দেওয়া হয়, কিন্তু সেনাবাহিনী তাকে ফোর্স করে 45 মিনিটের মধ্যে দেশ তাকে ছাড়তে হবে, সেটিই হয়। ফলে সেনাবাহিনী যদি চাইতো তাহলে হাসিনা ভিডিও বানাতে পারতেন, হয়তোবা তাকে তিনি দেশেও থেকে যেতে পারতেন। শুধু তাই নয়, পরবর্তীকালে ছাত্র আন্দোলন যে আকার ধারণ করেছিল, কোনো দেশে সেনাবাহিনী যদি থাকে তাহলে কি সেই আন্দোলনকে দমানো যায় না? ছাত্র আন্দোলন পরবর্তীকালে সশস্ত্র আন্দোলনও একাধিক জায়গায় পরিণত হয়। এত সশস্ত্র আন্দোলন কিভাবে পরিণত হলো? দেশের আইন শৃঙ্খলা, পুলিশ বা সেনাবাহিনী যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে কি এই আন্দোলন এই আকার নিত? এই প্রশ্ন রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যক্তিরা অলরেডি তুলে দিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনী প্রধান হাসিনা দেশ ত্যাগের পর ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটি মিটিং ডাকে। যদি এটা ছাত্র আন্দোলন হতো, সেই মিটিংয়ে ছাত্ররাই শুধুমাত্র ছিল না, সমস্ত বিরোধী দল, বিএনপি, জামাতের মতো বিভিন্ন মৌলবাদী দলও সেই মিটিংয়ে অংশগ্রহণ করে। আমার প্রশ্ন হলো, সেনাবাহিনী কার অনুমতিতে শুধু নয়, ঠিক কোন উদ্দেশ্যে এই সকল বিরোধী দলের সঙ্গে এই মিটিংগুলো করলেন? শুধু তাই নয়, আপনারা যদি দেখেন এর পরবর্তীকালে এই মিটিংয়ে উপস্থিত কারা ছিলেন? এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইসলামের সুপ্রিম লিডার মামিনুল হক এবং জামাতি ইসলামের একাধিক প্রতিনিধি। পরবর্তীকালে সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সুপারিশ করলেন বিএনপি সভানেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে দিতে। এখানেই আরো একটা প্রশ্ন, যে ব্যক্তি বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছেন, দুর্নীতির অভিযোগে জেলবন্দি হয়ে আছেন বা ঘরবন্দি হয়ে আছেন, তাকে কোন আইনের আওতায় নাই আনার পরেও সেনাবাহিনী নির্দেশ দিতে পারে তাকে মুক্ত করার জন্য? বা এই আন্দোলন তো ছাত্রদের আন্দোলন ছিল, এই আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন ছিল। এই আন্দোলন পরবর্তীকালে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হলেও কোন যুক্তিতে আওয়ামী লীগের প্রধান বিরোধী বিএনপি তার সভানেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হবে? সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়া বিএনপি বা জামাতের একাধিক নেতা, মন্ত্রী, যদি বলা হয় প্রাক্তন মন্ত্রী, লিডারদের ছাড়া কি সম্ভব ছিল? ছিল না। পরবর্তীকালে বিএনপি, জামাত যেভাবে সক্রিয়
ভাবে এই বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেনাবাহিনী প্রত্যক্ষ নজর দিচ্ছে। আরও এক ভিডিও আমাদের সামনে এসে যা রীতিমতো ভয়াবহ। বাংলার শেখ মুজিবুর রহমান, যে জাতির জনক বলা হতো, সেই মুজিবুর রহমানের মূর্তি নাকি ভাঙছে সেনা অফিসাররা। সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল। শুধু সোশ্যাল নেটওয়ার্ক নয়, আমরা কি কখনো ভাবতে পারবো এই দেশে বর্তমানে বিজেপি সরকার থাকার পরেও কংগ্রেসের বা আমাদের যে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙছি? আমরা কি কোনোভাবে এটা ভাবতে পারবো? সেনাবাহিনী বা পুলিশ কি কিছুই ভূমিকা নেবে না? তাই রাজনীতিকরণ থাকা ভালো, কিন্তু যারা বা যে ব্যক্তি বাংলাদেশকে স্বাধীনতার নতুন আলো বা দেখালেন, নতুন সূর্য দেখালেন, তার মূর্তি ভাঙতে সেই দেশের আইন আদালত বা প্রশাসন বা সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত না থাকলে কিভাবে করা সম্ভব? তারপরে তো বিভিন্ন ধর্মীয় উস্কানি বা সমাজের একাধিক ঘটনা আমাদের সামনে এসছে। কারাগার ভেঙে বন্দীরা পালিয়েছেন। বিএনপির একাধিক নেতামন্ত্রী শুধু নয়, প্রাক্তন নেতামন্ত্রী শুধু নয়, জামাতের একাধিক সদস্যকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। সেনাবাহিনী ঠিক কেন এত সব ঘটনা ঘটলো? কার মদতে সেনাবাহিনী বাংলাদেশের আবার সেই জঙ্গি সংগঠনকে নতুনভাবে সক্রিয় করার চেষ্টা করলো? প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এর উত্তর আমাদের জানা নেই, কিন্তু আপনারা কি ভাবছেন? হাসিনা সরকারের পতনের পিছনে সত্যিই কি সেনাবাহিনী ষড়যন্ত্র ছিল? মানে সেনাবাহিনী যদি সক্রিয় ভূমিকা নিত, তাহলে কি ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলন বা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হতে পারত? এই প্রশ্ন আমার থাকলো, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।